নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। কয়েকদিন আগেই বড়দিন গেল, আশা করি আপনারা খুব আনন্দে কাটিয়েছেন। আর সামনেই আসছে নিউ ইয়ার, আশা করব এই দিনটাও আমাদের সকলেরই খুব ভালো কাটবে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 5 মাসের সাতবক্ষণ অনুষ্ঠান, অ্যানোমালি স্ক্যান, আর আমার প্রেগন্যান্সি পিরিয়ডে আমি কিভাবে ডেলি রুটিন ফলো করতাম, মোটামুটি কিরকম ডায়েট চার্ট মেনটেন করতাম তারই কিছু ঝলক। প্রথমেই বলি, আমার অ্যানোমালি স্ক্যান হয়েছিল 20 সপ্তাহে। একে অ্যানাটমি স্ক্যান বা লেভেল 2 স্ক্যানও বলে। সাধারণত এটা করা হয় 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। এই অ্যানোমালি স্ক্যান করতে আমরা চলে গিয়েছিলাম গোড়াবাজারের আশা দাহ। এই দিন আমরা খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই অ্যানাটমি স্ক্যানেই আমরা আমাদের ছোট্ট সোনাকে প্রথম দেখতে পাবো। আর সমস্ত স্ক্যান করাতাম খামারু স্যারের কাছ থেকে। আর জানেন তো, ওই স্ক্যান করতে করতে খামারু স্যার বলছিলেন, তোমার বেবি আঙুল মুখে দিয়ে চুষছে। ওই দেখুন, স্ক্রিনে ওকে দেখা যাচ্ছে। এই মুহূর্তের বর্ণনা করার মতো ভাষা আমার নেই। চোখে জল, মুখে হাসি, আমি যেন আমার হৃৎপিণ্ডের শব্দটাও শুনতে পাচ্ছি। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কত সুন্দর মুহূর্তের সৃষ্টি করে, তাই না? স্ক্যান করে বাইরে বেরিয়ে প্রথমেই চলে গিয়েছিলাম সামনের একটা কচুরির দোকানে। এত খিদে পেয়ে গিয়েছিল যে আর কি বলবো। সেই সাথে গরম গরম কচুরি ভাজার গন্ধও ভেসে আসছিল। নিজেকে কি আর আটকে রাখা যায় বলুন তো? আর কচুরির স্বাদও ছিল কিন্তু দুর্দান্ত। আজকে হচ্ছে 12ই জুলাই 2025। তো যেই স্ক্যানটা করিয়েছিলাম আমরা, অ্যানোমালি স্ক্যান, সেই স্ক্যানের রিপোর্ট স্যারকে দেখাতে আসলাম। আমাদের ডক্টর হচ্ছে ডক্টর সুকুমার বারিক, বসেন হচ্ছে এই মেরিট ট্রাস্ট নাগের বাজারে, অপোজিটে হচ্ছে মতিঝিল কলেজ, যেটা কিনা ওর কলেজ। স্যার দেখলো রিপোর্টটা এবং ভেতরেতে কিছু কিছু ফাইব্রয়েড আছে, সেটা রিপোর্টে ছিলই। তো আপাতত আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার মানে কোনো প্রবলেম হবে কি? বললাম না, বেবি ঠিকঠাকই আছে, আপাতত কোনো প্রবলেম হবে না, কিন্তু বেবির সাইজটা একটু ছোটো হবে যেহেতু ফাইব্রয়েডগুলো আছে বলে। মানে যেটা প্রবলেমটা হবে সেটা 32 উইকসে, মানে যখন বেবি বড় হওয়ার কথা তখন ওই জায়গাটা মানে কম থাকে, স্পেস কমের জন্য, ফাইবার থাকার জন্য বেবি হয়তো ততটা বড় হবে না। এটাই হচ্ছে আমাদের মেন কনসার্ন। বাকি মোটামুটি ঠিক আছে। আর আমার হিমোগ্লোবিনটা কম, হিমোগ্লোবিনটা ড্রপ করছে, তার জন্য আবার ব্লাড দিলাম। আজকে সকালে এমনিতে ব্লাড দিয়েছিলাম গ্লুকোজের টেস্টের জন্য, আবার ব্লাড দিলাম। তো দেখা যাক রিপোর্ট কী আসে, তারপর সেই অনুযায়ী আবার প্রেসক্রাইব হবে। হ্যাঁ, আর আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার নর্মাল ডেলিভারি কি পসিবল? বললো যে ফাইব্রয়েড যেহেতু রয়েছে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না, কারণ যখন বের করবে তখন ফাইব্রয়েডগুলো রয়েছে তো চাপ হবে। তো সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্সটা অনেক কম, অনেকটাই। তো আপাতত কিছু টেস্ট দিয়েছে আর সেই টেস্টগুলো করতে হবে, এবং যেহেতু হিমোগ্লোবিনটা কম তার জন্য একটা ইঞ্জেকশনও বলেছে, টেস্টের উপর ডিপেন্ড করে সেই ইঞ্জেকশনটা নিতে হবে ওকে। তো সব মিলে ঠিকঠাকই আছে মোটামুটি, ঠিকঠাকই আছে। তারপরে দেখা যাক কি হবে। কিন্তু ওই 32 উইকসে একটু চাপ থাকবে, যখন বেবির ওয়েট সবার বাড়ে তখন আমার বেবির ওয়েটটা অতটা হয়তো হবে না। ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার পথে আবার একটা ফাস্টফুড দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি তুমি ফাস্টফুড সেন্টার, এই দোকানটা গোড়াবাজারের একদম পিছনের দিকে রয়েছে। এখান থেকে 2টো এগ রোল অর্ডার করেছিলাম। রোলটা বানিয়েও ছিল বেশ ভালো। আর বাড়ি ফেরার পথে বাজার থেকে নিয়েছিলাম ইলিশ মাছ। পরের দিন রবিবার হওয়ায় প্ল্যান ছিল ইলিশ মাছ রান্না করব। মরশুমের প্রথম ইলিশ, জানেন তো। আর এই ইলিশ মাছ রান্নাটা আমার কাছে আরও স্পেশাল ছিল, কারণ প্রায় দীর্ঘ 3-3.5 মাস পর আমি মাছ খাবো। এমনিতেই মাছ আমার খুবই প্রিয়। প্রেগনেন্সির প্রথম দিকে আমি কোনো ননভেজ খেতেই পারতাম না, সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিলাম, এমনকি পেঁয়াজ রসুনটাও খেতে পারতাম না। তবে এখন মনে হচ্ছে একটু একটু খেতে পারবো। ইলিশ ভাজার তেলটা একটু তুলে নিলাম, আর তাতে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আমার মনে হয় এতে গরম ভাতের সাথে ইলিশের তেলটা খেতে বেশ ভালো লাগে। তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর একটা মিশ্রণ দিয়ে দিলাম। এতে রান্নার রং ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে সর্ষে বাটার মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম, আর সবশেষে দিলাম 1 চামচ টক দই। আসলে আমাদের সর্ষে বাটার কোনো রেসিপি খেতে গেলে একটু ঝাঁঝ বেশি লাগে, তাই ঝাঁঝটাকে একটু মাইল্ড করতে একটু টক দই মেশাই। যদিও জানি এটা অথেন্টিক না, কিন্তু আমরা যে যার ফ্যামিলির রুচি অনুসারে, স্বাদ অনুসারে সব রকম রান্না করে থাকি, তাই না? ব্যাস রেডি আমাদের সর্ষে ইলিশ। মাছের যত রেসিপি আছে আমার মনে হয় ইলিশের সর্ষে বাটা সব থেকে সহজ।
আর এই রান্না করতে করতেই ভাবছিলাম যে কিছুদিন পরেই আছে 5 মাসের সাতবক্ষণ অনুষ্ঠান। আসলে আমরা জানি পঞ্চম মাস মানেই প্রথম সাতবক্ষণ অনুষ্ঠান, কত আয়োজন, কত মানুষ, কত হাসি মজা, ভিডিও, সবকিছু। কিন্তু সত্যিটা হলো সব প্রেগনেন্সি একরকম হয় না, সব মানুষের জীবনও না। আমাদের জীবনেও এই সময়টা খুব সহজ ছিল না। ভালোবাসা ছিল, কিন্তু তার সঙ্গে ছিল ভয়, অনিশ্চয়তা আর অনেক না বলা কথা। ভাজাভুজি আছে, চিপস আছে, ডালমুট আছে, ভুজিয়া আছে, চানাচুর আছে, হচ্ছে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, দুব্বা আছে, আর এটা হচ্ছে আমাদের সিংহাসন। আসলে এতদিনের স্ট্রাগেলের পরে যখন আমার এই মাতৃত্ব এসেছে, তাই আমি চাইনি কোনো কিছুই ঘটা করে করতে। আসলে মনে আমার ছিল অনেক সংকোচ, অনেক দ্বিধা। তাই শুধু শুভর অনুরোধেই একটু আধটু সাজ আর ওই সব গুছিয়ে সাজিয়েছিল 5 রকম ভাজাভুজি, মিষ্টি আর ফল। সাথে ছিল আশীর্বাদের ধানদুব্বা। বলা যায় পঞ্চম মাসের এই সাতবক্ষণ অনুষ্ঠানটা আমরা দুজনে মিলেই করেছিলাম। সাতবক্ষণে সবার হইচই হয়, কিন্তু আমাদেরটা ছিল একটু আলাদা। না ছিল কোনো আয়োজন, না ছিল কোনো সাজানো টেবিল, শুধু ছিলাম আমরা দুজনে আর নীরবে ভাগ করে নেওয়া এক টুকরো আনন্দ। আমরা দুজনে মিলে অনেক কঠিন যাত্রা পেরিয়েছি, এখনও পেরোচ্ছি, এবং এই যাত্রা আস্তে আস্তে যাতে সুকোমল হয়, আস্তে আস্তে যাতে সরল হয়, এবং আমরা যাতে জীবনে সব রকম আনন্দ পাই, সুখে থাকতে পারি একসঙ্গে মিলে, এবং আমাদের যে সন্তান বা সন্তানী যেই আসুক না কেন তাকেও যাতে আমরা খুশি রাখতে পারি, সুখী রাখতে পারি, এবং সেও যাতে আমাদের খুশি বা সুখী রাখতে পারে, তার জন্য আমরা সব রকম প্রয়াস চালিয়ে যাব। আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ, পঞ্চম মাসে সাতবক্ষণ, পঞ্চম মাসে সাতবক্ষণ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সির ডায়েট চার্টের কিছু ঝলক। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি প্রেগনেন্সি পিরিয়ডে যেমন মাছ, মাংস, ডিম খেয়েছিলাম, তেমনি প্রচুর শাকসবজি ও ফলমূলও খেয়েছিলাম। এর মধ্যে এই শান্তি শাক রান্না করাটা ছিল আমার কাছে সব থেকে সহজ। সেচি শাক আমি কেটে নিয়েছি। প্রথমে সেচি শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর আর আমি ধুইনি। সেচি শাকের কিন্তু অনেক রকমের নাম আছে, যেমন সেচি শাক কেউ বলে সেচি শাক, কেউ বলে শান্তি শাক, কেউ বলে মালঞ্চ শাক। বর্ষাকালেই একমাত্র পাওয়া যায় এই পুকুর ডোবা ঠোবা, এই জন্য ভালো করে আপনারা ধুয়ে নেবেন, কেন অনেক সময় গেরি কুগলি লেগে থাকতে পারে, হ্যাঁ পচা পাতা লেগে থাকতে পারে। আর এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, মিনারেল আছে, মানে আর হচ্ছে পেটের পক্ষে খুব ভালো, যেটা প্রেগনেন্সিতে হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য, সেটা কিন্তু দূর করতে খুব সহায়তা করে। তাদের রক্তাল্পতা আছে যেমন আমার, হ্যাঁ এটা রক্তাল্পতা দূর করতেও হেল্প করে। আর এই শাকটা রান্না করতে একদম টাইম লাগে না, খুব সহজ রান্না, আমার মতো মানে যে কেউ করে ফেলতে পারবে। তাই আমি সেচি শাকটা কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে রসুন কুচি, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি যেহেতু আমি খুব ঝাল খাই। আর লাগবে নুন, মিষ্টি আর হলুদ, ব্যাস। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, রসুন কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। ব্যাস, এবার শাকটা দিয়ে দিলাম, আর দিলাম নুন, হলুদ আর অল্প চিনি। সব কিছু দিয়ে শাকটা একটু নেড়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু শাকটা রেডি হয়ে গেল। আমি মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিয়েছিলাম। ভাতের সাথে খাওয়ার জন্য অত্যন্ত উপাদেয় একটা পদ। সারবিহীন এই পদটি কিন্তু প্রেগনেন্সিতে খুবই উপকারী একটা পদ। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক দুপুর 1:30, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আজকের প্লেটটা চটপট করে আমি দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তেল, সাথে লঙ্কা, সাথে আছে সেচি শাক ভাজা, পেঁয়াজ পোস্ত, আলু ভাজা, মুসুরির ডাল, আর হচ্ছে ইলিশ মাছ, আর শেষ পাতে আছে চালতার চাটনি। প্রতিদিন এত গুছিয়ে দুপুরের খাবারটা খাওয়া হতো না, কিন্তু প্রতি রবিবারই আমরা চেষ্টা করতাম এভাবে গুছিয়ে লাঞ্চটা করার। এই ইলিশ মাছ কিন্তু প্রেগনেন্সিতে খুব উপকারী, কিন্তু প্রয়োজন খুব বেশিও না আবার খুব কমও না। কারণ এই ইলিশ মাছে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার বলুন বা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে হেল্প করে। তো সেই জন্য একটু ইলিশ মাছ তো খেতেই হবে, আর বর্ষার দিন একটু ইলিশ মাছ না খেলে চলে। আর হচ্ছে সেই চালতা খেতে এত ক্রেভিংস হচ্ছিল, তো এখন তো চালতার সময় নয়, তো বাবা পেয়েছে নিয়ে এসছে। এটা কিন্তু খুব নরম চালতা, মানে কাঁচা চালতা একদম, তো সেটাই আর কি বানানো হয়েছে। প্রেগনেন্সিতে যেমন নানা রকম খাবার দাবার খেতে হয়, সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু হচ্ছে সময়টা অবশ্যই মেনটেন করে আমাদের খেতে হবে।
যেমন আমি সবসময় চেষ্টা করি দুপুরের খাবার মানে লাঞ্চটা 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করার। তাহলে প্রত্যেকটা খাবারের টাইমে যে 2 ঘন্টা গ্যাপ, ডাক্তাররা বলে থাকেন 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে, তো সেই গ্যাপটা কিন্তু সবসময় মানে বজায় থাকে। যেরকম খাবার লাঞ্চের পরে আমাদের অবশ্যই যেটা প্রেগনেন্সিতে অবশ্যই মেনটেন করতে হয় সেটা হচ্ছে ফল খাওয়া। 1 বা 2 রকমের ফল বা 2-3 রকমের ফল আপনারা প্রেগনেন্সিতে খেতেই হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বেদানা, যেটা কিনা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। আপেল, পেয়ারা, কলা, আর এখানে এখন আমের মরশুম, তাই আম তো খেতেই হবে। আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, হলুদ রঙের ফল। খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিতে ফল খাওয়া, যেটা একেবারে স্কিপ করা চলবে না। যেমন বেদানা খাওয়াটাও জরুরি, তেমনি মৌসুমি লেবু খাওয়াটাও অত্যন্ত জরুরি। এর মধ্যে থাকে ভিটামিন সি, যে ভিটামিন সিটা আপনারা অনেকেই হয়তো জুস খেয়ে থাকেন মৌসুমি লেবুর, কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব, তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা সবসময় মৌসুমি লেবু বাড়িতে এনে কেটে খাও। এটা খুবই উপকারী, কেন এই যে বর্ষার সিজন, একটু রস হলেই কখনো কখনো ওর মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, এরকম অনেক রকম প্রবলেম হতে পারে। তোমরা যদি নিয়ে এসে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কেটে খাও না, এটা আরও বেশি উপকার হবে। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী জলছবির নতুন নতুন ব্লগগুলো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।